আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী সমর্থকদের জমায়েত, অনলাইনে বক্তৃতা করবেন তারেক রহমান। 14 বছর কারাভোগের পর মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানালেন এটিএম আজহার, সত্যের জয় হয়েছে মন্তব্য। 4 দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা, ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগদান ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা। বিশ্ব ভোঁদর দিবস আজ। বিলুপ্ত প্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 দিয়ে 3 ম্যাচের সিরিজ শুরু রাতে, জয় দিয়ে সূচনার লক্ষ্যে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে তারুণ্য সমাবেশ। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের আয়োজনে অনুষ্ঠিত এই বিভাগীয় তারুণ্য সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তিনি। সেখানে রয়েছেন রাহুল রায়, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাহুল, আপনি তো নয়াপল্টনে অবস্থান করছেন, তো নয়াপল্টনে বিএনপির তারুণ্য সমাবেশের নেতাকর্মী সমর্থকদের কেমন জমায়েত হয়েছে আমাদেরকে একটু জানাবেন। রিদিতা, আপনাকে ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল তাদের আয়োজনেই সারা বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই তারুণ্য সমাবেশ। প্রথমে চট্টগ্রামে হয়েছিল, এরপর খুলনা এবং তারপর অনুষ্ঠিত হয়েছিল এই তারুণ্য সমাবেশ বগুড়ায়। সেখানে আশেপাশে যে বিভাগগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো নিয়েই কিন্তু এই 3টি বিভাগে যে বিভাগীয় তারুণ্য সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে এই তারুণ্য সমাবেশ বলা যায় যে শেষ সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে। বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এই তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যারা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরা আছেন তারা এসেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে দলীয় হাইকমান্ড থেকে শুরু করে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি কিন্তু বারবার বলছিলেন যে আসলে এবারে নির্বাচনকে সামনে রেখে এবং রাজনীতিতে নতুন কিছু করার জন্য তারা তরুণদের সম্পৃক্ত করতে চায়। সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে এই তারুণ্য সমাবেশ। এবং আজকে যারা এই 3 অঙ্গ সংগঠনের নেতারা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন। আমরা এর আগের 3টি বিভাগীয় সমাবেশে দেখেছি যে স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। এর পরবর্তীতে দেখেছি স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে সেই আগের তারুণ্য সমাবেশগুলোতে ছিলেন। তবে আজকের এই তরুণদের কাছে এবং 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে মূল আকর্ষণ কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আসলে এই যারা তরুণ নেতাকর্মীরা আছেন তারা আসলে স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য তো শুনবেনই, তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। কি বক্তব্য রাখেন এবং কি দিক নির্দেশনা দেন তার জন্যই আসলে এই তরুণরা অপেক্ষা করছে। ধন্যবাদ রাহুল আপনাকে। দীর্ঘ 14 বছর কারাভোগের পর মুক্ত হয়ে শাহবাগের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। তাকে ফুল দিয়ে বরণ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। 34 জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এটিএম আজহার বলেছেন তিনি রাজনৈতিক রোষানলে পড়েছিলেন, শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার একদিন পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হয়ে সবাইকে সালাম জানান জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। এরপর যোগ দেন শাহবাগের শুকরানা সমাবেশে।
বাংলাদেশ জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগত। সমাবেশে যোগ দিয়ে ৩৬শে জুলাইয়ের যোদ্ধা ও জনগণকে সমর্থন দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এটিএম আজহার। বিচার চান জামাতের নেতাদের হত্যাকাণ্ডের। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এ সময় জাতির প্রয়োজনে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামাতের আমির। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শাহবাগের শুকরানা সমাবেশ শেষে আসেন মগবাজারের জামাতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর মগবাজারে আলফালাম মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের এই নেতা। সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ৪ দিনের সরকারি সফরে জাপান গেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় দুপুর 2:05 নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। সফরের প্রধান উপদেষ্টা নিক্কি ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 31শে মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মবিরতিতে থাকা চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাধারণ রোগী ও জুলাই আন্দোলনে আহতদের সংঘর্ষ হয়েছে। এখন বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসা কার্যক্রম। নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা যোগাযোগ করছি মইনুল হাসানের সাথে। মইনুল, আপনি তো এই মুহূর্তে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে অবস্থান করছেন, তো এই মুহূর্তে সেখানকার অবস্থা কেমন আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, কালকে চক্ষু হাসপাতালে কিন্তু যেখানকার যে কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তারা কিন্তু কর্মবিরতি যায়। সেই কর্মবিরতি পরিপ্রেক্ষিতে কিন্তু সকাল থেকে হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে চিকিৎসা নেওয়ার জন্য। সেই চিকিৎসা নেওয়ার জন্য ব্যাঘাত ঘটে। সেখান থেকে কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষ এবং ভাঙচুর হয়, সেই তথ্য আমরা জানতে পেরেছি। আমরা এখন আসছি হাসপাতালের সামনে। আমরা একটু এখানকার জুলাই যে আন্দোলনরত আছে তাদের সাথে কথা বলবো এবং সকাল থেকে কি ঘটনা হয়েছে সেই জিনিসটি জানার চেষ্টা করবো। একটু যদি বলতেন সকাল থেকে আসলে মূলত কি ঘটনা ঘটেছে? সকাল থেকে আজকে পরিস্থিতি শান্ত ছিল। আপনি যেমনটি বললেন যে হাসপাতালে কার্যক্রম বন্ধ ছিল। এর আগে আপনি জানেন যে আমাদের 4 জন ভাই সুচিকিৎসার জন্য বিষ খেয়েছিল, তো এই জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরে আজকে সকালবেলা যখন হাসপাতাল কর্তৃপক্ষ খোলে, ওপিডি বেশের পেশেন্টগুলো আসে, তো এর মধ্যে আমাদের কয়েকজন ভাই হচ্ছে ডিরেক্টরের রুমে যায়। তারাও সুচিকিৎসার অভাবে স্যারকে বলে যে স্যার আমাদের যদি সুচিকিৎসা না হয় তাহলে তো আমাদের বেঁচে থেকে লাভ নাই, আমরা স্যার এখানে সুইসাইড করব স্যারের রুমে। তো স্যার আমাদেরকে পিতৃতুল্য, উনি আমাদেরকে সম্মানের সাথে বলেন এবং স্নেহের সাথে বলেন যে আমরা বিষয়টা দেখছি, এটা ওখানে সমাধান হয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ যারা রয়েছে, মানে যারা স্টাফ, এরা কয়েকজন মিলে কোন কারণে জানি না ওরা আন্দোলন শুরু করে। মইনুল, ধন্যবাদ আপনাকে। গুমের ঘটনায় র্যাবের 2 সদস্য এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে আগামী 28শে আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে র্যাবের 2 সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 20শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আজ তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। চিফ প্রসিকিউটর জানান, র্যাবের এই 2 কর্মকর্তা অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত। গুমের শিকারদের বিভিন্ন আয়নাঘরে রেখে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হতো। 16 বছর পর দেশে আগাম বর্ষা এসেছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি সকালে সুস্পষ্ট লঘুচাপ হয়ে আরও ঘনীভূত হয়েছে। পরবর্তী 72 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। জানাতুল বাকির কেকার রিপোর্ট। উপকূলীয় জেলা টেকনাফে মৌসুমী বায়ুর বিস্তার ঘটে গত 24 মে।
পর্যায়ক্রমে বরিশাল, খুলনা হয়ে ইতোমধ্যে দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বিস্তৃত হয়েছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর, উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার আশঙ্কা। মোটামুটি জুন মাসের 15 তারিখের মধ্যে কিন্তু বর্ষাটা আমাদের সারা দেশে বিস্তার লাভ করে। তো এবার যেটা দেখা গেল, গত 24 তারিখে বর্ষাটা আমাদের কক্সবাজার উপকূলে এটা বিস্তার লাভ করেছে এবং 26 তারিখে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চল কিন্তু এটা অলরেডি বর্ষাটা বিস্তার লাভ করেছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবং এখানে বলা হয়েছিলাম যে আজকে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 2009 সালের পরে এবার বর্ষাটা অ্যাডভান্স বিস্তার লাভ করছে বাংলাদেশে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে 345 কিলোমিটার উত্তর পূর্বে ওই ভূমিকম্পনের মাত্রা ছিল 5.2 মাত্রার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব ভোঁদর দিবস। ভোঁদর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদর সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এই দিবসটি পালন করে আসছে। ভোঁদর বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন ভোঁদর দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সারা রাত ভোঁদর দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালোপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। ঘরে 5টা বাঘ হয়, ভোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোঁদরের তো খরচ আছে। ভোঁদরকে 200 টাকার মাছ কিনে খাওয়াতে হবে। তাহলে থাকে কত? থাকলো 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম। আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল। পরিবার এই ভোঁদর দিয়ে মাছ ধরা, পেটের খোরাক হয় না। কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায় দেখা যায় ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোঁদরের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোঁদর দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোঁদর দিয়ে মাছ ধরত, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে, কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোঁদর দিয়ে মাছ ধরানো শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আগামী শনিবার রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। নোয়াখালী প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী পাইকারি বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। বাজারের উপর দিয়ে বেশ কয়েকটি জেলার গাড়ি চলাচল করায় মহাসড়কটিতে যানজট লেগেই থাকে। এছাড়া সড়কের দুই পাশে দোকান বসানো, হকারদের ভ্যান, সিএনজি স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট আরও তীব্র হয়েছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। এই চিত্র চৌমোহনী পূর্ব বাজার থেকে রেলগেট পর্যন্ত সড়কের। সারি সারি সিএনজি, শাকসবজি ও মাছের বাজারের ফুটপাত দখলের থাকায় দুর্ভোগে নাকাল হয়ে গেছে কয়েক লাখ মানুষ। বাধ্য হয়ে সড়কের মাঝ দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। ফুটপাতে অস্থায়ী দোকান ও ভ্রাম্যমাণ ভ্যান উচ্ছেদ করে নিবন্ধনহীন অটোরিকশা বন্ধসহ হকারদের জন্য পুনর্বাসনের দাবি স্থানীয়দের। পৌরসভা, মেয়র, থানা সব নীরব থাকে। এখানে কিভাবে ফুটপাতের উপরে হাজার হাজার লোক রাস্তা বন্ধ করে
আমাদের এটার কী করে মাল সামানা বিক্রি করে। মূল্যবান সময় হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা যানজট, মানুষের রুগী হাসপাতাল যাইতে পারতেছে না, বাচ্চারা স্কুল কলেজে যেতে পারতেছে না। ট্রাফিক আইন তো ঠিকমতো মনে হয় যে হচ্ছে না, তাই ট্রাফিকদের কাজটা হয়তো করতেছে না কেউ, কর্তৃপক্ষ এটা কোনোভাবে বিশেষ নজরে দেখছে না, বিধায়িত আমরা ভুক্তভোগী। ফুটপাত ও সড়কের একটি অংশ বেদখল থাকায় এবং সিএনজি ও অটোরিকশাগুলো যত্রতত্র পার্কিংয়ে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। চৌমনি বাজারে এই রোড ছাড়া যে যাত্রী উঠানামা করবো এরকম কোনো জায়গা নেই। 5 মিনিটের রাস্তা, এই শুধু এই রাস্তার আশেপাশে যে এই হকারগুলো বসছে ওই কারণে, আর সিএনজি আর অটোর কারণে। যত আইটেম আছে বাজারে এখন সব আইটেম ঠেলা দেবে, এমনকি মাছও পাওয়া যায় ঠেলায়। উচ্ছেদ অভিযান চালানোর কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি আবারও আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব, যাতে আমাদের এই যানজটটা আরেকটু সহনীয় পর্যায়ে আসে। স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে চৌমুহনী বাজারকে যানজট মুক্ত করার দাবি স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 5 জুন পালিত হবে পবিত্র হজ, পরদিন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল সৌদির সর্বোচ্চ শূরা কাউন্সিল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ থেকে 70,000-এরও অধিক হজ যাত্রী ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের প্রতিবেদন। আকবরী হজ হবে এমন আলোচনা থাকলেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জল্পনার অবসান ঘটিয়ে 5 জুন পবিত্র হজ এবং 6 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন আগত হজ যাত্রীরা। আর মিনার প্রস্তুতি মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর আছে এবং আরাফাতের প্রস্তুতি যথেষ্ট সুন্দর আছে। তদারকি সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে, বিশেষ করে মক্কা হজ মিশন। হজ যাত্রীদের জন্য মিনা যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন হজের সাথে সংশ্লিষ্ট মুআল্লিমগণ। সৌদি সরকারের পক্ষ থেকে আমরা হাজিদের সব ধরনের সেবা দিব। তাবু ময়দানে এসি, অন্যান্য যা আছে সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। বিভিন্ন অনিয়মের কারণে 20টি ট্রাভেল এজেন্সিকে সতর্ক করেছে সৌদি ও বাংলাদেশ সরকার। তবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করছে মক্কা বাংলাদেশ হজ মিশন। প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন। যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। একসময় এই আরাফা ময়দানের খোলা আকাশের নিচে হাজির অবস্থান করলেও এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। হাজিদের জন্য বানানো হয়েছে অসংখ্য তাঁবু। সৌদি আরবের আরাফা ময়দান থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। বিদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে অবৈধ ও অনিয়মিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার। ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতের মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কোর্স থেকে ঝরে পড়লে, ক্লাসে অনুপস্থিত থাকলে বা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা নাও পেতে পারে। এর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালত সেই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুধু ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেফতার না করার নির্দেশ দেয় আদালত। এর প্রায় 4 দিন পর ভিসা বাতিলে এ হুমকি এলো। শেষ হলো 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলায় বিপুল সংখ্যক বইপ্রেমী, লেখক ও প্রকাশকের সমাগম ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত কাহিনী রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। 34তম এই উৎসবে 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেন এবং 3000-এর বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। বইমেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি ছিল। মেলায় জসিমউদ্দিন প্রাঙ্গণে ছিল গান, কবিতা আর আলোচনা। অনেক পাঠক আছেন যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু তারা একটা অক্ষরও লিখতে পারেন না। এরকম আছে না অনেক পাঠক যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু একটা অক্ষরও লিখতে পারেননি, কিংবা যে মানুষটি পৃথিবীতে প্রথম লিখেছেন তিনি কোনো বই না পড়েই লিখেছেন, তাই না? তো এই কথা শুনে ওরা খুব চমকে যায়। তার মানে কি লেখালেখি করার জন্য পড়াশোনার দরকার নেই? বরাবরের মতোই কিন্তু উপচে পড়া ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাণের মেলা, সেই অভিবাসী বাঙালিদের মেলা, এই মেলার অস্তিত্ব থাকবে। এইবারে উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই ভালো অনুষ্ঠান এবং খুবই ভালো। এবছর নিউ ইয়র্ক মুক্তিধারা জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। নিউ ইয়র্ক মুক্তধারা আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ডক্টর
আব্দুন নূর। বইমেলার শেষ দিনে মূল মঞ্চে ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল ক্ষুদে শিল্পীদের নাচ গান, সমবেত সঙ্গীত, প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। বইমেলায় শিল্পী রেজনা চৌধুরীর বন্যা একে একে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। সুব্রত গায়েন, চ্যানেল আই। নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায় 3.5 লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। এবছর জেলার চাহিদা মিটিয়ে এসব খামারে প্রস্তুত করা প্রায় 1.5 লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এসব পশু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিতে খামারিদের সহযোগিতা করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ভাঙন কবলিত পরিবারগুলো। সব হারানোর আতঙ্কে দিশেহারা নদী তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী সমর্থকদের জমায়েত। অনলাইনে বক্তৃতা করবেন তারেক রহমান। 14 বছর কারাভোগের পর মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানালেন এটিএম আজহার। সত্যের জয় হয়েছে মন্তব্য। চার দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগদান ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা। বিশ্ব ভোঁদর দিবস আজ। বিলুপ্ত প্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। এবং লাহোরে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি20 দিয়ে 3 ম্যাচের সিরিজ শুরু। রাতে জয় দিয়ে সূচনার লক্ষ্যে টাইগাররা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।